তো যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা দেবে এই মুহূর্তে আমি তোমাদের একটা চূড়ান্ত লাস্ট মিনিট সাজেশন ফিলোসফি শেয়ার করছি। লাস্ট মিনিট সাজেশন, এই সাজেশনটা সবার জন্য যারা ভেবেছো পরীক্ষায় আমি লজিকটা পারবো না, যারা ভেবেছো পরীক্ষায় আমি নোটটা করব না লজিকটা করব, যারা ভেবেছো লজিকটা করব না নোটটা করব, 80 ফুল মার্কস সাজেশন আমি তোমাদের শেয়ার করছি। লাস্ট মিনিট সাজেশন 80 ফুল মার্কস। এবার প্রশ্ন হচ্ছে লজিকের মধ্যেও কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দিচ্ছি, নোটের মধ্যেও কোনগুলো ইম্পর্টেন্ট সেটাও আমি বলে দিচ্ছি। আর যারা ভেবেছো যে আমি পরীক্ষা পাস করতে পারবো না, সারা বছর পড়িনি, তাদের জন্য এই সাজেশন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা মন দিয়ে দেখো। তো তার আগে আমি আরেকটা কথা বলছি, এটা মনে রাখবে, এই যে চ্যানেলে তুমি ক্লাসটা করছো এই মুহূর্তে, এই চ্যানেলটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। কেন নয়? কারণ এই সাজেশন তুমি আমার কাছে না পেলেও ইউটিউবে সার্চ করলে তুমি প্রচুর চ্যানেলে শুধু সারা সাজেশন পেয়ে যাবে, সব সাজেশন পেয়ে যাবে। কিন্তু সারা বছর বাড়ির আশেপাশে যে টিউশন পড়ানো হয় তোমাদের, সেই টিউশনই এই টিউশন চ্যানেল, সেই টিউশনই এই টিউশন চ্যানেল। তাই নর্মাল ভাবলে ভুল করবে এই চ্যানেলকে তোমরা। এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়। এখানে পড়ে তুমি সরাসরি পরীক্ষা দিতে পারবে। ফুল কোর্স এখানে পড়ানো হয়। ফুল কোর্সটা 2024 সালের ফুল টিউশনটা প্লে লিস্টে আছে। তাই যারা টিউশন পড়তে চাও, ভবিষ্যতে পরীক্ষা দেবে, তারাও সাবস্ক্রাইব করবে। সঙ্গে যারা এখন পড়ছো প্লিজ চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। কারণ যাদের টিউশন দরকার তাদের জন্যই আমার হচ্ছে এই টিউশনটা। এই টিউশনটা কাদের জন্য? যারা ভালো রেজাল্ট করতে চায়, যারা টিউশনে গিয়েও কিছু বুঝতে পারে না, আর যারা টাকার অভাবে টিউশন নিতে পারেনি, তাদের জন্যই আমার এই ফুল টিউশন। আমি একমাত্র রেগুলার ক্লাস করাই। তো এই হলো আমার কথা। তো বিষয় হচ্ছে আমি তোমাদের এখন সাজেশনটা শেয়ার করছি। তার আগে আরেকটা কথা বলছি, যে পুরো 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার সম্পূর্ণ টিউশনটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। সেটা পুরোটা কিন্তু প্লে লিস্টে আছে। হ্যাঁ, ভিডিওজ অপশনে আছে। ভিডিওজ অপশন দেখলে তোমরা কিন্তু পরপর ভিডিও যে পাবে সেগুলো একটু সময় লাগবে, অধ্যায় ধরে ধরে তোমাদের বার করতে অসুবিধা হবে। পুরো অধ্যায়টা যুক্তি থেকে আরোহমূলক দোষ 12টা অধ্যায়, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে এসিকিউ আসবে, কোন অধ্যায় থেকে 8 মার্ক নোট আসবে, কোন অধ্যায় থেকে 8 মার্ক লজিক আসবে, 12টা অধ্যায় কমপ্লিট সুন্দর করে প্লে লিস্টে সাজানো আছে 2024-এর ফুল টিউশনটা, যেভাবে তোমরা বাড়ির আশেপাশে টিউশন পড়েছো। আরেকটা কথা আমি এটা বলতে চাচ্ছি যে আমার এখানে যদি তুমি টিউশনটা, এখনও তোমার কাছে সময় আছে একদিনে, এই টিউশন এমন একটা টিউশন, এখন যেমন মনে করো তোমার বাড়ির আশেপাশে যদি টিউশনে তুমি যাও, সারা বছরের কোর্স কমপ্লিট করতে পারবে না, হয়তো সেই স্যারেরও তোমার সময় থাকবে না তোমাকে সারা বছরের কোর্স করানো। কিন্তু আমার এই ইউটিউবের প্রথম চ্যানেল, যেখানে তুমি আজকে এই মুহূর্তে প্লে লিস্টে গিয়ে সারা বছরের টিউশনটা একদিনেই করে নিতে পারো। আর এখানে প্রত্যেকটা অধ্যায় এমনভাবে, এই যে বিশেষ করে যেহেতু ফিলোসফিটা লজিকের অধ্যায়, এমনভাবে লজিকগুলোকে আমি শিখিয়েছি, যে লজিক তুমি এতদিন শিখতে পারো নাই, যে অধ্যায়ের যে লজিক তুমি এতদিন শিখতে পারো নাই, আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেই লজিক এই আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে তুমি কোন অধ্যায় লজিক বুঝতে পারো নাই, কোন লজিকটা বুঝতে পারো নাই, আমি গ্যারেন্টি দিয়ে বললাম সেই লজিকটা একবার দেখো, একবার তোমার যে জায়গায় প্রবলেম, যেটা তুমি এতদিন শিখতে পারো নাই, একবার দেখো, 100% বলার জীবনে সেই লজিক ভুলবে না। আর পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের উত্তর, একটা কথা মনে রাখবে, শুধু 8 মার্ক যে লজিক আসবে তা না, কিন্তু এই যে এমসিকিউ আর এসিকিউগুলো যে আছে, এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঘুরিয়ে ফিরিয়ে মানে কেমন, কি প্রশ্ন ঘুরিয়ে আসবে, কোন অধ্যায়, একমাত্র লজিক অধ্যায় থেকে প্রশ্নগুলো ঘুরিয়ে আসবে। আর এই টিউশন কতটা গুরুত্বপূর্ণ তোমরা উপর থেকে দেখলে কিছুই বুঝতে পারবে না। ওই যে বললাম, সাধারণ ইউটিউব চ্যানেল ভাবলে তাই মনে হবে, উপর থেকে শুনলে মনে হবে যে এগুলো তো আমরা জানি, কিন্তু যদি পারি ভাবো, চ্যানেলে এতগুলো পরীক্ষা নেওয়া হয়েছে, কিন্তু নিজে পরীক্ষা দিতে যাও, দেখবে তুমি কতটা পারো। ঠিক আছে? তাই এটা কথা বলছি। আর সময় নষ্ট না করে ফুল টিউশনটা তোমরা দেখে নেবে, সাজেশনটা আগে দিয়ে দিচ্ছি, তারপর ফুল টিউশনটা প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। ঠিক আছে? পরীক্ষার প্রত্যেকটা এমসিকিউ এসিকিউ লজিক নোট যদি সঠিক উত্তর করতে হয়, মানে 2024 সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় প্রশ্ন আসবে আর আমি তোমাদেরকে করাইনি, আমি তোমাদের বোঝাইনি, এটা হতে পারে না। পুরো টিউশনটা তোমার সামনে প্লে লিস্টে পড়ে আছে।
তো প্লিজ সাবস্ক্রাইব করবে, সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। এই ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন চ্যানেলই একমাত্র তোমাদের সঠিক উত্তর দিতে সাহায্য করবে। তো পুরো টিউশনটা তোমাদের সামনে, প্লেলিস্টে কোন অধ্যায় তোমার দরকার, সাজেশন দরকার না এমসিকিউ দরকার, এসিকিউ, নোট, লজিক, কোন অধ্যায় দরকার দেখে নেবে। আর এখন আমি শুধু সাজেশনটা দিচ্ছি, ইম্পর্টেন্ট সাজেশন, তোমরা দেখে নেবে। তো চলো, এগুলো তোমাদেরকে বলার ছিল। আগে আমার চ্যানেল সম্পর্কে তোমাদের জানা দরকার, কারণ না হলে তোমাদের সাধারণ ইউটিউব চ্যানেল ভাবে এই যে প্রতিনিয়ত মেসেজ, কেউ স্যার ওই অধ্যায় লজিক করান, ওই অধ্যায় নোট করান, ওই নোটটা দেন, ওই সাজেশনটা দেন, ওই এমসিকিউটা করান, এসিকিউ, এটা বলার বারবার করেই যে এগুলো শোনো না বলেই আমার বারবার করে কমেন্ট আসতে থাকে। তো এগুলো তোমাদের বলার ছিল। এটা কোনো নর্মাল চ্যানেল নয়, আমি আগেও বলেছিলাম ইউটিউবে একমাত্র চ্যানেল, খুঁজলে দেখবে কোনো চ্যানেলই পাবে না। ফুল টিউশন যদি চাও তা আমার টিউশনটাই পাবে, ফিলোসফি এইচএস। ঠিক আছে, তো চলো শেয়ার করা যাক। দেখো, প্রথম প্রশ্ন পরীক্ষায় তোমাদের বচন অধ্যায় থেকে থাকবে। প্রথম প্রশ্ন কি থাকবে? বচন অধ্যায় থেকে, সেটা থাকবে 8 মার্কের নোট, 8 মার্কের নোট। তো এখান থেকে এবারের যে নোটটা আমরা কি কি পড়বো, 8 মার্কের জন্য আমরা কি পড়বো, প্রথম অধ্যায় বচন অধ্যায় থেকে 8 মার্কের জন্য আমরা হচ্ছে কি কি নোট পড়বো 8 মার্কের জন্য। এই যে 8, তারপর আমি শর্ট সব বলে দিচ্ছি প্রত্যেকটা, ঠিক আছে? বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বচনের গুণ ও পরিমাণ বলতে কি বোঝো, গুণ ও পরিমাণ অনুসারে বচনের, মোট কথা গুণ ও পরিমাণ থেকে যে নোটগুলো হয়, গুণ পরিমাণ বলতে মানে গুণ পরিমাণ বলতে কি বোঝো, গুণ পরিমাণ অনুসারে বচনের শ্রেণীবিভাগ, এই যে এগুলো শ্রেণীবিভাগগুলো, এগুলো আমি সব লিখে দিয়েছি। তারপর বাক্য বলতে কি বোঝো, উদাহরণ সহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য আলোচনা, এই যে নোটগুলো, এগুলো হচ্ছে প্রথম প্রশ্ন থাকবে। নোট, বচন অধ্যায় থেকে নোট, এগুলো পড়লে তোমাদের 100% কমন, কিন্তু এখানে কোনো চাপ নেই, কোনো রিস্ক নেই, নো রিস্ক। এখান থেকে পড়লে যেমন শর্ট প্রশ্নের উত্তর পাবে, মানে কোনো চিন্তাই নেই। এখান থেকে পড়লে শর্ট প্রশ্ন আসলে, শর্ট প্রশ্ন কিন্তু নোটের অংশ শর্ট প্রশ্ন দিয়ে দেয়, কোনো চিন্তা নেই। নোট মানে আর কোনো নির্দ্বিধায়, মানে চুপচাপ, মানে 100, এটা হচ্ছে ভালো স্টুডেন্টদের জন্য। যেহেতু আমার এটা সাজেশনাল চ্যানেল নয়, এখানে শুধু সাজেশন দেই না, কারণ সাজেশন দিয়ে খালাস সেটা নয়, আমার এখানে সারা বছর আমার পড়ানো হয়। তো সারা বছর যদি আমি তোমাকে একটা নোট দিয়ে দিই, তাহলে একটা নোটের জন্য সারা বছর কেন তুমি টিউশন পড়তে যাবে? আর একটা নোট পড়ে তুমি কি জানবে? তার ওই যে আমি বললাম, এটা আমার কোনো সাজেশন চ্যানেল নয়। তো এই নোটগুলো পড়লে 2024-এ কোনো টেনশন নেই। কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট কি, তার মধ্যে বেশি এবারে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে বচনের যে গুণ পরিমাণ থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে যে গুণ পরিমাণটা বেশি এবার ইম্পর্টেন্ট, এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, গুণ পরিমাণটা। হ্যাঁ, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, গুণ পরিমাণটা, এই কথাটা তোমরা কিন্তু মনে রাখবে, গুণ পরিমাণটা। তারপরে ইম্পর্টেন্ট কি, বেশি ইম্পর্টেন্ট গুণ পরিমাণ থেকে এবার প্রশ্নটা দিবে, গুণ পরিমাণ বেশি ইম্পর্টেন্ট। তারপরে একটু কম ইম্পর্টেন্ট হচ্ছে, এগুলো সবই ইম্পর্টেন্ট, কোনো চিন্তা নেই, এগুলো পড়লে 100% কমন, মানে নোট নিয়ে আর কোনো চিন্তা নেই। কি এই যেটুকু প্রশ্ন বললাম, তারপরে একটু কম, এটা থেকে একটু কম রাউন্ডে, সেটা হচ্ছে যে মানে এই যে তোমার বচন বলতে কি বোঝো, উদাহরণ সহ নিরপেক্ষ সাপেক্ষ, এটা থেকে একটু কম। তারপরে লাস্ট হচ্ছে এটা, তাহলে 1 নাম্বার এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার এটা, বোঝা গেল? আর এগুলো সব পড়লে কোনো চিন্তা নেই, ক্লিয়ার হয়ে গেল? এটা হচ্ছে নোট বচন অধ্যায় থেকে। এবার প্রশ্ন, তাহলে লজিক কি? এবার বচন অধ্যায় থেকে যে লজিকটা, এবার হচ্ছে লজিকটা। তাহলে স্যার বচন অধ্যায় থেকে লজিক তো কি কি আছে? এই অধ্যায় থেকে লজিক আছে, গুণ পরিমাণ আছে, আর ব্যাপ্যতা আছে। তো এবারের জন্য 8 মার্কের যে লজিকটা, সেটা হচ্ছে 100%, এটা লজিকটা 100%। সেটা কি, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য, এটা 100% লজিকটা। এবার তুমি যদি ভাবো যে আমি এই অধ্যায় থেকে শুধু লজিক করব, তো আমি এমনভাবে শিখিয়েছি, এই বচন অধ্যায়ে গিয়ে তুমি লজিকটা শেখো, এই 4টা প্রশ্ন করবে, এই যে 4টা বাক্য আসবে, এরকম 4টা বাক্য আসবে, আর এই শুধু ব্যাপ্যতাটা শিখো, জলের মতো শিখিয়েছি। তাহলে এতগুলো নোট পড়ার তোমার দরকার নেই, নোট পড়ার দরকার নেই, জলের মতো 1 মিনিটও লাগবে না। চুটকিতে আমি এমনভাবে লজিক বচন শিখিয়েছি, বচন অধ্যায় থেকে এই যে ব্যাপ্যতা শিখিয়েছি, চুটকিতে পারবে, 1 মিনিটে উত্তর পারবে। তুমি আমার ক্লাসগুলো করে দেখো, জীবনে এই ধরনের প্রশ্নের মানে উত্তর তুমি ভুল করবে না, জীবনে ভুল করবে না, যা ভাবে শিখিয়েছি। তাহলে লজিকটা যদি তুমি করো, আর তুমি যদি এখনো তোমার সময় আছে, আমি নোটটা করবো না, তাহলে তুমি এটা করো, এটা ভালো করে শিখে নাও। আর এই অধ্যায় থেকে আরেকটা লজিক আছে কি, গুণ পরিমাণ, সেটাও জলের মতো শিখিয়েছি, 2টা শিখে নাও, কেউ আটকাতে পারবে না। কেন আটকাতে পারবে না? এখান থেকে যাবে শর্ট প্রশ্ন আসবে, সেটা গুণ পরিমাণটাও তোমাকে দিয়ে দিন, তার গুণ পরিমাণটা তোমার পড়তে হবে। কিন্তু 8 মার্কের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ব্যাপ্যতা অব্যাপ্যতা। আর কি প্রশ্নটা কি হবে, নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করো এবং কোন কোন পদ ব্যাপ্য অব্যাপ্য তা উল্লেখ করো, এরকম হচ্ছে 8 মার্কের লজিক। তো ক্লিয়ার হয়ে গেল? তাহলে লজিক থেকে এটা
আর তুমি যদি ভাবো যে আমি নোটটা করবো না, তাহলে আরো জলের মতো সহজ, তাহলে তুমি এটা পড়ো, একটা প্রশ্ন পড়লেই হয়ে যাবে। তুমি যদি ভাবো একটাই পড়বো বচন অধ্যায়, তাহলে তুমি এটা পড়ো, 8 মার্কের জন্য 100। আর এরকম লজিক আমি শিখিয়ে দিই, জলের মতো শিখিয়ে দিয়েছি, তুমি পড়ো, তোমার কাছে ক্লিয়ার হবে। ক্লিয়ার হয়ে গেল, তাহলে বচন অধ্যায় ক্লিয়ার। এরকম 4টা বাক্য দেওয়া দেবে। আরেকটা কথা বলছি, তোমাদের মধ্যে অনেকের ভুল ধারণা, সে ভাবছো যে অনেকেই ভেবেছো যে এই 4টা বাক্যই দিবে। আমি বলছি এটা তোমাদের কেউ বলতে পারবে না যে 4টা বাক্য, এগুলো বাক্য নিয়মে হয়, যে কোনো বাক্য তোমাদেরকে দিয়ে দিবে। এগুলো আমি জলের মতো শিখিয়েছি, প্লে লিস্টে গিয়ে এই অধ্যায়টা ক্লাস করে নাও জলের মতো, তাহলে ক্লিয়ার হয়ে গেল, ব্যাস বচন অধ্যায় কমপ্লিট। এবার চলো নেক্সট অধ্যায় কি, অমাধ্যম অনুমান। নেক্সট হচ্ছে অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমান থেকে কি কি লজিক আছে? অমাধ্যম অনুমান থেকে দুই ধরনের প্রশ্ন, একটা হচ্ছে নোট, এটা থেকেও একই ব্যাপার, এটা নোট, আর একটা হচ্ছে লজিক, নোট আর লজিক, ঠিক আছে? তো এখান থেকে নোটগুলো আমাদেরকে কি পড়তে হবে? এখান থেকে নোটগুলো পড়তে হবে। আমি এগুলো সব, আমার পুরো টিউশনটা কমপ্লিট, এটা যেহেতু টিউশনের চ্যানেল, এটা কিন্তু সাধারণ ইউটিউব চ্যানেল নয় যে তোমাকে সাজেশন দিলাম তুমি নিজে পড়ে নাও। সারা বছর পড়ানো হয়েছে, পুরোটা সাজেশন ভিত্তিকই পড়ানো হয়েছে, কিন্তু তার মধ্যে আমি বলে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। তো দেখো, অমাধ্যম অনুমান কত প্রকার ও কি কি, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। এই যে দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য লেখো, ও বচনে আবর্তন সম্ভব নয় কেন, উদাহরণসহ লেখো। বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তন কি প্রকৃত বিবর্তন বলা যায়, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন। এই নোটগুলো দিলাম, এই নোটগুলোর মধ্যে বস্তুগত বিবর্তনটা এবার হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বস্তুগত বিবর্তনটা, ঠিক আছে, বস্তুগত বিবর্তনটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে নোটে হচ্ছে বস্তুগত বিবর্তনটা ভেরি ভেরি। তারপরে ইম্পর্টেন্ট কি, এই যে মাধ্যম অমাধ্যম অনুমানের, দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে পার্থক্য। তারপরে ঠিক আছে, তো এই যে বস্তুগত বিবর্তন আর দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম অনুমানের মধ্যে, এটা হচ্ছে ভেরি ভেরি 1 নম্বরে মনে করো, এটা আর বস্তুগত এই দৃষ্টান্ত, এটা হচ্ছে 1 নম্বর। তারপরে এগুলো বাকিগুলো, তো ওভারঅল তোমার এগুলো বেশি বেশি জোর দিবে, এই বস্তুগত বিবর্তন, দৃষ্টান্ত সহকারে মাধ্যম অমাধ্যম, এগুলো বেশি বেশি জোর দিবে, ঠিক আছে? তারপরে কি তাহলে পড়বো, তারপরে এগুলো যেগুলো আমি বলে দিলাম, এগুলো পড়লে তো তোমার কোনো চিন্তাই নেই, এগুলো পড়লে চিন্তা নেই। কিন্তু এর মধ্যে দেখো আরেকটা বিষয় আমি তোমাদেরকে বলছি, এই যে আবর্তন লজিক করানো হয়েছে, আবর্তনের নিয়মগুলো দিয়েছে 4টা নিয়ম, বিবর্তনের যে 4টা, এই যে নিয়মগুলো, এগুলো লজিক, এই লজিকের এই যে দুটো পার্ট কিন্তু এই যে নোটের মধ্যে দিয়ে দেয়। তাই ওই জিনিসটা মাথার মধ্যে মনে রাখবে, ওটার লজিকেরই অংশ, ওই লজিকের আমি কিন্তু ক্লাসে বলে দিয়েছি, লজিক ক্লাসে এই অধ্যায়ে অমাধ্যম অনুমানে প্লে লিস্টে গিয়ে ক্লাসগুলো করে নেবে, দেখবে আবর্তনের নিয়ম বিবর্তনের নিয়মগুলো যেগুলো হয়, বারবার করে অনেক ক্লাস করিয়েছি, সেই নিয়মগুলো 4টা নিয়ম, সেটা কিন্তু অংশের সাথে জুড়ে দেয়। তাই সেই বিষয়টা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, তাহলে সেটাও একটা সাজেশনের মধ্যেই পড়ে যাচ্ছে। কিন্তু ওটা আলাদা করে লেখার কিছু নেই, ওটা তো লজিকের অংশ, ওটা তো আলাদা করে কোনো লেখার কিছু নেই। এই বিষয়টা কিন্তু আমি একমাত্র বলে দিই। আর নেক্সট হচ্ছে অমাধ্যম অনুমান কত প্রকার, কি কি, বিবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, ঠিক আছে? তো এগুলো, আরেকটা কথা বলছি, এখান থেকে যে শর্ট প্রশ্ন আছে, এবার প্রশ্ন হচ্ছে স্যার শর্ট প্রশ্নগুলো তো দিলেন না, শর্ট প্রশ্ন কি এখানে দিব কেন? শর্ট প্রশ্নের জন্য শর্ট প্রশ্ন লিখেছি, শর্ট প্রশ্নগুলো কিন্তু শর্ট প্রশ্ন যে কাকে বলে এটাকে বলে যেগুলো আছে, হ্যাঁ, ওই অংশগুলো কিন্তু তোমাদের নোটের মধ্যে ঢুকিয়ে দিতে পারে। তাই এটা বলা হচ্ছে যে কোনো নোটই কিন্তু যে এইভাবেই তোমার আসবে সেট হবে কোনো ঠিক নেই, টুকরো টুকরো করে শর্ট প্রশ্নের কিছুটা অংশে নিয়ে কাকে বলে এই বলে এগুলো নিয়ে জোড়া দিয়ে দিল, তাহলে নোটের জন্য যেগুলো এখানে আমি যেগুলো বললাম এগুলো পড়তে হবে। এগুলো পড়লে কোনো চিন্তা নেই, এগুলো বলে কোনো চিন্তা 100% কোনো চিন্তা নেই নোটের মধ্যে। তার মধ্যে থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যেটা বললাম, যে বস্তুগত বিবর্তন কাকে বলে, বস্তুগত বিবর্তনটা, আর হচ্ছে দৃষ্টান্ত সহকারে এই যে মাধ্যম অমাধ্যম অনুমানের পার্থক্য, এটা হচ্ছে এটা ইম্পর্টেন্টের উপরে ইম্পর্টেন্ট 1 নাম্বার, তারপরে বাকিগুলো, ঠিক আছে? আর একটা কি অংশে আবর্তনের নিয়ম আর বিবর্তনের নিয়মগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেয়। আর শর্ট প্রশ্নগুলো যেহেতু আমি লিখে দিয়েছি, আমার তো পুরো টিউশনটাই কমপ্লিট হয়ে গেছে, এক্সট্রা ক্লাস করিয়েছি, প্রচুর এক্সট্রা ক্লাসও চলছে, তো ওগুলোর অংশও কিন্তু তোমাদের ইসের মধ্যে ঢুকিয়ে দেয়, মানে নোটের মধ্যে ঢুকিয়ে দেয়। সেই বিষয়গুলো মনে রাখতে হবে, ঠিক আছে? ওগুলো মনে রাখবে, তাহলে হয়ে গেল। এবার হচ্ছে কি লজিক, কি এই অধ্যায় থেকে লজিকটা, তাহলে লজিকটা কোনটা পড়বো এই অধ্যায় থেকে? এবারে যে লজিকটা সেটা হচ্ছে তোমাদের, সেটা আমাদেরকে করতে হবে, সেটা হচ্ছে এখান থেকে যে লজিকটা করতে হবে এই অমাধ্যম অনুমান থেকে, সেটা হচ্ছে আমাদের এবার বিবর্তনের আবর্তন,
এটা হচ্ছে বিবর্তনের আবর্তন করো। এই লজিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লজিকের জন্য। এই অধ্যায় থেকে তুমি যদি ভাবো যে আমি লজিক করব, তাহলে এতগুলা প্রশ্ন তোমার কোনো করারই দরকার নেই। তুমি যদি ভাবো যে আমি লজিকে আমি হচ্ছে লজিক করব, তাহলে লজিক করলে তোমার কিন্তু মনে রাখতে হবে লজিক করলে সবচেয়ে চাপ কম। যেহেতু এটা ফিলোসফি চ্যাপ্টার, লজিক করলে সবচেয়ে চাপ কম, মানে কোনো চাপই নেই। আর লজিকগুলো এমনভাবে শিখিয়েছি তোমার এত নোট পড়ারই দরকার নেই, লজিক করো, চাপ নাও কম। লজিক জলের মতো সহজ শিখিয়েছি, অধ্যায় ধরে ধরে। এই অধ্যায় অমাধ্যম প্লে লিস্টে গিয়ে দেখে নেবে। তাহলে এই অধ্যায় থেকে লজিকগুলো কি কি, বিবর্তনে আবর্তন তো আসবে, তার সঙ্গে সঙ্গে যে লজিকগুলো ইম্পর্টেন্ট সেটা কি কি, নিচের বাক্যগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে এই যে আবর্তনের বিবর্তন, বিবর্তনের আবর্তন, বিবর্তন ও আবর্তন করো, এই লজিকগুলো কিন্তু শিখতে হবে। তার মধ্যে থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিবর্তনের আবর্তন। এবারের ইম্পর্টেন্ট বিবর্তনের আবর্তন, এবারের 1 নাম্বার, লজিকের থেকেও 1 নাম্বার। মানে এই অধ্যায় থেকে লজিকে 1 নাম্বার হচ্ছে বিবর্তনের আবর্তন। তারপরে হচ্ছে আবর্তনের বিবর্তন, বিবর্তন ও আবর্তন। ক্লিয়ার হয়ে গেল? এই যে প্রশ্নটা এইভাবে সেট হবে, নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে, হ্যাঁ, বিবর্তনে আবর্তন, তারপর আবর্তনে বিবর্তন, বিবর্তনে আবর্তন, বিবর্তন আবর্তন, মোট কথা এই লজিকগুলো এখানে শিখতে হবে। কিন্তু তার মধ্যে থেকে এবার বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিবর্তনের আবর্তনটা বেশি ইম্পর্টেন্ট। এবার প্রশ্ন হচ্ছে এগুলো তো বিবর্তনে আবর্তন বলো আর আবর্তনে বিবর্তন, এগুলো সব লজিক আমি প্লে লিস্টে শিখি, সব পুরো টিউশনটা অধ্যায় ধরে প্লে লিস্টে পেয়ে যাবে, ঠিক আছে? এগুলো কিন্তু বাকি লজিকগুলো করতে হবে। কেন করতে হবে? কারণ এগুলো থেকে যে শর্ট প্রশ্ন আসবে সেগুলো লজিক থেকে এই যে কোনো লজিক শর্ট প্রশ্ন দিয়ে দিবে। আর কিভাবে প্রশ্ন শর্ট প্রশ্নে আসতে পারে সেগুলো তো আমি শিখিয়েছি, প্লেলিস্ট ফুল টিউশনটা অধ্যায় ধরে ধরে পেয়ে যাবে। যত ধরনের প্রশ্ন হতে পারে সবগুলো শিখিয়েছি। তাহলে লজিক করলে তোমার শর্ট প্রশ্ন হয়ে যাচ্ছে, সঙ্গে এখান থেকে 8 মার্কও হয়ে যাচ্ছে। ক্লিয়ার হয়ে গেল? তাহলে আর তোমার যদি মনে নোট পড়তে চাপ মনে হচ্ছে, তাহলে এই লজিকগুলো শিখো, কেউ আটকাতে পারবে না। আর এবারে লজিক যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিবর্তনে আবর্তন, আর বাকিগুলো করতে হবে, অবশ্যই করতে হবে। আবর্তনে বিবর্তন, বিবর্তন ও আবর্তন, হ্যাঁ, তারপর হচ্ছে বিবর্তন ও আবর্তন, আবর্তন ও বিবর্তন, সব শিখিয়েছি এগুলো, ঠিক আছে? সমবিবর্তন, সম আবর্তন সব শিখিয়েছি। এগুলো করতে হবে কেন? কারণ এগুলো করতে হবে এই জন্যই যে শর্ট প্রশ্ন আসবে, সেখানে লজিক ঢুকিয়ে দিবে। আর এগুলো যদি তুমি সব লজিকগুলো যদি তুমি না করো, তাহলে তুমি শর্ট প্রশ্ন তোমাকে বাদ দিতে হবে। এই হলো ক্লিয়ার? তাহলে লজিক সবই করতে হবে, সবই বলতে গিয়ে এগুলো খুব কঠিন লজিকই না, সব সহজভাবে শিখিয়েছি। তো এই হলো লজিক। আর ইম্পর্টেন্ট বেশি সেটা হচ্ছে একটু বেশি বেশি দেখতে হবে বিবর্তনে আবর্তনটা। বাকিগুলো অবশ্যই দেখতে হবে, কারণ এগুলোও করতে হবে, কারণ এগুলো যাওয়া শর্ট প্রশ্নে আসবে, কোনোটাই বাদ দিতে পারে না। তোমার তো শুধু আর 8 মার্কের জন্য পরীক্ষা আছে না, বাকি তো আবার MCQ এসিকিউ সেটাও তো পরীক্ষা হবে, তো সেটাতে তো তোমার নাম্বার দরকার। তাহলে কি ঘুরে ফিরে সবই পড়তে হলো? লজিক পড়লে খুবই সোজা, জলের মতো সহজ। তো ব্যাপার হয়ে গেল এটা। এবার চলো কোন নেক্সট চ্যাপ্টার কি? নেক্সট চ্যাপ্টার হচ্ছে নিরপেক্ষ ন্যায় থেকে। নিরপেক্ষ ন্যায় থেকে 2 ধরনের প্রশ্ন আসবে। তো প্রশ্নটা দেখো, নিরপেক্ষ ন্যায় থেকে এই যে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো, প্রত্যেকটির বৈধতা বিচার করো। কিন্তু নিরপেক্ষ ন্যায় থেকে আমি একটা কথা বলছি, সবাইকে বলছি, এই যে এই অধ্যায়টা থেকে এক একটা অধ্যায়ের এক এক রকম সিস্টেম। এই অধ্যায় থেকে লজিকের জন্য, লজিক যেটা লজিক করবে, লজিক যদি করো আরো জলের মতো সহজ। এই অধ্যায় থেকে নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ আর চারিপদ ঘটিত দোষ এটা বাদ দিয়ে, এই নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ আর চারিপদ ঘটিত দোষটা বাদ দিয়ে লজিক এবার ইম্পর্টেন্ট। তাহলে কি কি হলো এই অধ্যায় থেকে লজিকগুলো? অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, অব্যাপ্য হেতু দোষ, নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ। মানে লজিক থেকে এবার লজিকের কথা বলছি, কিন্তু লজিক আমি এমনভাবে শিখিয়েছি, লজিক করতে গেলে তোমার এটা কেন, যে কোনো লজিকই পারো, লজিক তো লজিক, কারণ লজিক যেই প্রশ্নই দিক সেই প্রশ্নই তো পারবে। আমি সেইভাবেই শিখিয়েছি, যে কোনো প্রশ্ন আসলেই আমি সেইভাবে, তোমরা নিরপেক্ষ ন্যায় চ্যাপ্টারটা প্লে লিস্টে গিয়ে দেখবে, যে কোনো লজিক আমি চুটকিতে এমনভাবে শিখিয়েছি, যে কোনো প্রশ্ন চুটকিতে উত্তর করবে, 1 মিনিটও লাগবে না উত্তর করতে। এগুলো আমি জলের মতো শিখিয়েছি, এই ধরনের দুই। কিন্তু লজিকের মধ্যে তাহলে কোনগুলো ইম্পর্টেন্ট? এবারের বেশি যেগুলো ইম্পর্টেন্ট লজিকের মধ্যে সেটা হচ্ছে অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, আর একটা হচ্ছে অব্যাপ্য হেতু দোষ। আর যেগুলো দোষ ছাড়া যেগুলো লজিক শিখিয়েছি সেগুলো। ক্লিয়ার হলো? যেগুলো দোষ হয় না,
সংস্থান মূর্তি যেগুলো প্রত্যেকটা কিভাবে বার করতে, যেগুলো দোষ হয় না সেটা। তাহলে বেশি বেশি দেখতে হবে কোনগুলো লজিকের জন্য অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, আর যেগুলোতে মানে তোমার বৈধ মূর্তি হয় সেগুলো, যেগুলো দোষ হয় না। আর হচ্ছে তো সংক্ষিপ্ত ন্যায় তো শিখিয়েছি, মানে লজিকের মধ্যে। আর এগুলো ওভারঅল ওগুলো বেশি দেখতে হবে। আর তার মধ্যে একটা কথা বলছি, লজিক শিখলে তোমার এই নয়ার্থকার হোক আর চারিপদ এগুলো কোনো ব্যাপার না। তো লজিকের জন্য এবার নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ আর চারিপদ গঠিত দোষ আসার সম্ভাবনা কম লজিকের ক্ষেত্রে। লজিকটার ক্ষেত্রে নয়ার্থক আর চারিপদ গঠিত আসার সম্ভাবনা কম। ঠিক আছে, এই দুটা বাদ দিয়ে, নয়ার্থক আর চারিপদ বাদ দিয়ে, এখান থেকে যে লজিকগুলো আছে সেই লজিকগুলো বেশি বেশি করে দেখবে ওগুলো। ঠিক আছে, এবার চলো টিকা হিসাবে তাহলে কি পড়বো? টিকা হিসাবে ওই অথবা দিয়ে টিকা হিসাবে কি পড়বো? টিকা হিসাবে পড়বো অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ সংস্থান মূর্তি, চারিপদ গঠিত দোষ, নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ। আবার টিকা হিসাবে কিন্তু আমি তোমাদের এটা বলছি পড়তে হবে টিকা হিসাবে। কিন্তু টিকা হিসাবে এই যে যদি এগুলো পড়ো তাহলে কোনো রিস্ক নেই। কিন্তু তারপরেও যদি তুমি বলো যে টিকা হিসাবে কি আরো একটু ইম্পর্টেন্ট দেন না স্যার টিকা হিসাবেও, তাহলে আমি তোমাকে বলছি টিকা হিসাবে ইম্পর্টেন্ট এই চারিপদ আর নয়ার্থক জনিত দোষ, এটা কম ইম্পর্টেন্ট টিকা হিসেবে। তাহলে কি ইম্পর্টেন্ট? অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ সংস্থান ও মূর্তি, চারটা কম ইম্পর্টেন্ট। তবে পড়বে, অবশ্যই পড়ে রাখবে, এগুলো পড়ে রাখলে নো রিস্ক। তাহলে বেশি কোনটা দেখবো টিকা হিসেবে? বেশি দেখবো অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ সংস্থান ও মূর্তি। এই যে একটা দুটা নিরপেক্ষ সংস্থান ও মূর্তি, এই চারটা বেশি দেখবে টিকা হিসাবে। চারটা দেখবে, এই চারটা দেখবে নিরপেক্ষণের, এই যে নিরপেক্ষ ন্যায় থেকে টিকা হিসাবে অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, নিরপেক্ষ সংস্থান ও মূর্তি, টিকা হিসাবে এগুলো চারটাকে সামনে রাখবে। তারপরে রাউন্ডে রাখবে চারিপদ গঠিত দোষ, নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ, এগুলো টিকা হিসাবে। কিন্তু তাহলে টিকা হিসেবে এগুলো কম ইম্পর্টেন্ট, বেশি ইম্পর্টেন্ট কি এটা? তাহলে তুমি এই চারটা পড়ো, রিস্ক এই চারটা পড়লে সচরাচর সাজেশনটা নিয়মেই হয়। খুব যদি ব্যতিক্রমী হয়ে যায় তাহলে মুশকিল, তার জন্য তো আমি এটাও দিয়েছি। কিন্তু টিকা হিসাবে এটা যেহেতু লজিক হিসাবে চারিপদ দোষ, নয়ার্থক আশ্রবাক্য লজিক হিসাবে ইম্পর্টেন্ট না, কিন্তু টিকা হিসাবে ইম্পর্টেন্ট। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট টিকা হিসেবে ওই চারটা। তো বোঝা গেল? তাহলে এবার এখানে বেশি ইম্পর্টেন্ট আর এটা। আর যদি রিস্ক নিতে না চাও তাহলে চারটাই পড়তে হবে। আর রিস্ক মানে কি? সেটা নিজস্ব ব্যাপার। ক্লিয়ার হয়ে গেল? রিস্ক মানে নিজস্ব ব্যাপার। কিন্তু আমি টিচার হিসেবে তো আমি বলবো না কখনো তুমি রিস্ক নাও। আর লজিক, আর যদি তুমি বলো যে এত পড়বো না, তাহলে কোনো চিন্তা নেই, তুমি লজিক পড়ো। লজিক তো জলের মতো সহজ, শিখিয়েছি, ওই প্রশ্নটাই আসবে। সংস্থান মূর্তি কিভাবে বার করতে হয় জলের মতো শিখিয়েছি, এই যে প্রশ্নটাই যে জলের মতো শিখিয়েছি, এগুলো প্রশ্ন একটা লজিক, এই লজিকগুলো করে যাও, 4 4 8 দুটো আসবে জলের মতো। যে কোনো লজিক যেই আসুক না কেন সব পারবে, এমনভাবে শিখিয়েছি আমি। লজিক তো এই যে নিম্নলিখিত যুক্তিগুলি আদর্শ আকারে রূপান্তরিত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করে প্রত্যেকটি বৈধতা জলের মতো শিখিয়েছি। জলের মতো পারবে, যে কোনো লজিক আসুক। কিন্তু লজিকের মতো তার মধ্যে ইম্পর্টেন্ট আমি বলে দিলাম অবৈধ সাধ্য দোষ, অবৈধ পক্ষ দোষ, আর কি বললাম অব্যাপ্য হেতু দোষ, এগুলো। আর হচ্ছে যে দোষ নাই যেগুলো লজিক করিয়েছি সেগুলো। তো ক্লিয়ার হয়ে গেল লজিকের মধ্যে কোনটা ইম্পর্টেন্ট আর নোটের মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হয়ে গেল। এটা হচ্ছে তাহলে বেশি বেশি জোর দিবে এগুলো বেশি বেশি জোর দিবে, আর এগুলো কম জোর দিবে মানে টিকা হিসাবে। কিন্তু আর যদি রিস্ক নিতে চাও আর না রিস্ক নিতে চাও তাহলে সব পড়তে হবে। আর রিস্ক মানে নিজস্ব ব্যাপার, তোমার ব্যাপার। কিন্তু আমি টিচার হিসেবে কোনো রিস্ক নিতে চাই না, এই জন্য আমি 100% আমার, যেহেতু আমার ফুল টিউশন, 100% রেজাল্ট করতে গেলে এগুলো পড়তে হবে। এবার যে কেন পড়তে হবে? কারণ এখান থেকে যে শর্ট প্রশ্ন আসবে। এবার যদি তুমি এই চারিপদ দোষ আর নয়ার্থক আশ্রবাক্য দোষ না পড়ো তাহলে তোমার প্রবলেম কি হবে? তোমার শুধু 40 নাম্বার প্রশ্নই হবে, শর্ট প্রশ্ন উত্তর দিতে পারবে না। কারণ শর্ট প্রশ্ন তোমরা তো ভাবছো যে যেগুলো 8 মার্কের জন্য পড়বো আর বাকি পড়বো না। কারণ কি হবে? এই চারিপদ ঘটিত দোষ পরীক্ষা যদি আসে কাকে বলে, কখন ঘটে, উত্তর দিতেই পারবে না, কারণ তুমি তো পড়ো নাই। নয়ার্থক আশ্রবাক্য জনিত দোষ কখন ঘটে, তুমি তো পড়ো নাই, উত্তর দিতে পারবে না। তাহলে তোমাকে শর্টকাট, যদি তোমার শর্টকাট পড়লে
শর্ট প্রশ্ন বা শর্টকাট পড়াশোনা করলে বিপদটা অনেক বিপদ, পরীক্ষা 100% কখনো উত্তর দিতে পারবে না। আর কখনো 100% 80-80 কখনো উত্তর হবে না, কখনো উত্তর হবে না। কেন হবে না? কারণ এই প্রশ্নটা শর্ট প্রশ্ন দিয়ে দেবে, তুমি তো পড়ো নাই, শর্ট প্রশ্ন পারবে না। কারণ 8 মার্কের লজিকের যে 8 মার্কের 4 মার্কসের যে লজিক শিখে গেছো, যেটা তুমি টিকা হিসেবে পড়ছো, সেটা তুমি ভাবছো টিকা হিসেবে পড়বো না, কিন্তু সেটাই যে আবার তোমার শর্ট প্রশ্নে দিয়ে দিবে, তখন তুমি পারবে না। তাহলে আমি যেহেতু টিউশন পড়াই, তাহলে আমি তোমাদেরকে বলবো সারা বছর টিউশন পড়ার নিশ্চয়ই তোমাকে 4টা প্রশ্ন কেউ পড়াবে না। তো তোমার তো 100% পরবর্তীতে তুমিও টিচার হবে, তাহলে তুমি কাটছাট করে পড়ে যাবে, তুমি তো বলতেই পারবে না। তাহলে ভালো রেজাল্ট করতে গেলে তোমাকে এটাও পড়তে হবে। তো ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি চাও যে তুমি কম সমভাবে পাস করতে চাও না ভালোভাবে পাস করতে চাও। যদি ভালোভাবে পাস করতে চাও তাহলে সবগুলোই পড়তে হবে, কারণ শর্ট প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন আসলে তখন এগুলো উত্তর দিতে পারবে। তো ক্লিয়ার হয়ে গেল, এটা সেটা তোমার ব্যাপার। তো ক্লিয়ার। এবার চলো নেক্সট অধ্যায়। নেক্সট অধ্যায় কি? নেক্সট অধ্যায় হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। নেক্সট অধ্যায় মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই যে দুটা নোট দেখছো, এই দুটা নোট পড়লেই হয়ে যাবে, ব্যাস। এখান থেকে লজিক করো আর নোট করো, কোনো চিন্তা নেই। 2টা নোট পড়ো, লিখে দিয়েছি, প্লে লিস্টটিকে দেখে নেবে, কোনো চিন্তা নেই। খুবই সহজ, বেশি পড়তে হবে না, 2টা নোট। এখান থেকে আমার কোনো কাটছাটের কোনো ব্যবস্থা নেই। এখান থেকে এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি 2টা নোট পড়ো, কোনো চিন্তাই নেই। কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসবে সেটাও শিখিয়েছি উদাহরণের সাহায্যে, কিন্তু যাই আসুক এই 2টা প্রশ্নই আসবে, শিখিয়েছি, ব্যাস, জলের মতো ক্লিয়ার। তাহলে মিলের পরীক্ষামূলক কমপ্লিট। এবার চলো নেক্সট আরোহমূলক দোষ। আরোহমূলক দোষ থেকে যে টিকা হিসাবে পড়বো আমরা, আরোহমূলক দোষ থেকে টিকা হিসাবে পড়বো বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, কাকতালীয় দোষ, একটি শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করা দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা দোষ। এগুলো টিকা পড়বো, 100% কমন, কোনো চিন্তা নেই, নো রিস্ক, 100% কোনো চিন্তা নেই। কিন্তু বিষয় হচ্ছে এখান থেকে একটু কাটছাট যদি মনে হয় করা যেতে পারে, আরেকটু কম সম করা যেতে পারে। সেটা কি তাহলে স্যার? টিকা হিসাবে একটি শর্তকে, এই যে একটি শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ, এটা কম ইম্পর্টেন্ট। আরেকটা কি? কাকতালীয় দোষ। যে কাকতালীয় দোষ কম ইম্পর্টেন্ট। কাকতালীয় দোষ আর একটি শর্তকে বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসাবে গণ্য করা দোষ, এটা কম ইম্পর্টেন্ট। টিকা হিসাবে বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ হিসেবে গণ্য করা দোষ বা অপ্রাসঙ্গিক বিষয়কে কারণ হিসেবে গণ্য করা দোষ। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এগুলো পড়লে কোনো চিন্তা নেই। বেশি জোর দিবে বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা। যেগুলো সব কমপ্লিট হয়ে গেছে, পুরো টিউশনটা প্লেলিস্টটিকে দেখে নেবে এই অধ্যায়ে। আর যদি এখানে রিস্ক কম, এই যে অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয় কারণ মনে করা দোষ, এটা অবৈধ, একটি অবান্তর বিষয়কে কারণ মনে করা দোষ, বহু কারণবাদ, অপর্যবেক্ষণমূলক দোষ, এই যে এই 4টা পড়লে মানে সহজে তোমার কি বলে সাজেশনটা গড়বড় করবে না। কিন্তু আমি টিচার হিসেবে যদি করে দেয়, যদি একটু ঘুরিয়ে দেয়, যদি একটু কি করে দেয়, তাহলে কি হবে? এর জন্যই আমি বলি, যদি রিস্ক নেই, সবগুলা পড়লে কোনো চিন্তা নেই। কিন্তু এই শুধু একটা অধ্যায় রিস্ক নেওয়ার কি দরকার? এই কটা পড়ো না, একদম নো টেনশন, কোনো টেনশনই নেওয়া যায় না। শুধু এই অধ্যায়টা, বাকি সবগুলো ভালোভাবে পড়বে। এই অধ্যায়টা একটু অন্যরকম, এক একটা অধ্যায় এক এক রকম। এই অধ্যায়টাতে এই জন্য আমি দিয়েছি কাকতালীয় দোষ, অবান্তর বিষয়, এইটাকে এই 2টা পড়ে নিলে আর কোনো চিন্তা নেই। তো মনের মধ্যে খুটকুট করবে, আসবে কিনা, যদি না পাই, অত করার দরকারই নেই। তার থেকে এই 2টা পড়ে নেওয়া ঝামেলা শেষ। বহু কারণবাদ, অপর্যবেক্ষণ দোষ, কাকতালীয় দোষ, একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণনা করা দোষ, অবৈধ সামান্যীকরণ দোষ, একটি অবান্তর বিষয় কারণ মনে করা দোষ। ব্যাস, পড়ো, কোনো চিন্তা নেই, নির্দ্বিধায় ঘুমাও, পরীক্ষা 100% রেজাল্ট গ্যারেন্টি, 100%। তো এই হলো তোমাদের বিষয়। আর এই 2টা যদি একটু কম চান্স, একটু কম করে পড়বে,
কম পড়বে, কাকতালীয় দোষটা কম পড়বে। লাস্ট মিনিট সাজেশনে আমি বলছি কাকতালীয় দোষটা কম পড়বে, আর একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য করার দোষ এটাকে কম পড়বে। এই যে লাস্ট মিনিট সাজেশন হিসেবে এই অধ্যায় থেকে বলছি কাকতালীয় দোষ আর একটি শর্তকে, এই যে একটি শর্ত বা আবশ্যিক শর্তকে সম্পূর্ণ কারণ হিসেবে গণ্য, এটা কম পড়বে। লাস্ট মিনিট সাজেশন হিসেবে সবাইকে বলছি এই দুটা কম পড়বে, কাকতালীয় দোষ এটা কিন্তু পড়ে যাবে। যদি ব্যতিক্রম, কারণ তোমার সাথে তো বলে দেয়নি যে আমি এটা দিব না, সাজেশনে গড়বড় হতে পারে, কারণ মাঝখানে করোনা হয়েছে, করোনাকালে পরীক্ষা হয়নি, অনেক হচ্ছে অধ্যায় কাটছাট ছিল। তো এবার যে সাজেশন তৈরি করবে সে যদি গড়বড় করে ফেলে, তো আগের সাজেশন অন্য ছিল আর এখনকার সাজেশন কিন্তু অন্য রকম। তাই কোনো যদি নো রিস্ক নিতে চাও তাহলে তোমরা এই অধ্যায় থেকে কোনো কাটছাট করার দরকার নেই, যা দিয়েছি তাই পড়ো। আর যদি এক কাকতালীয় দোষ, হ্যাঁ আমি বলছি সাজেশন হিসেবে বলছি কাকতালীয় দোষ আর এইটা কম ইম্পর্টেন্ট, কিন্তু যদি পড়ে নাও তাহলে কোনো চিন্তা নেই। তো কি দরকার, এই দুটা পড়লে কি অসুবিধা? এমনভাবে শিখিয়েছি জলের মতো, 1 মিনিটও লাগবে না মুখস্থ হতে, 1 মিনিটও লাগবে না। সেই অধ্যায় গিয়ে দেখে নাও, ফুল টিউশনটা দেখে নাও। এই হলো তোমাদের সাজেশন। আর বাকি যে লজিক, বাকি যে এমসিকিউ আর এসে 40 মার্ক, সেগুলো প্রত্যেকটা অধ্যায় থেকে যা যা আছে, এই যে বাকি অধ্যায়গুলো, এই যে যুক্তি অধ্যায়, এমসিকিউ এসিকিউ যা লিখে দিয়ে জলের মতো, এখানে যা লিখে দিয়েছি সেগুলো পড়ো, প্লে লিস্টে দেখে নিবে গিয়ে, 100% কমন, 4 পেয়ে যাবে। এই যে বচন অধ্যায় থেকে, লজিক থেকে 2 নাম্বার এমসিকিউ আসবে, শিখিয়ে দিয়েছি। বচন অধ্যায় থেকে যাই বললাম যে নোট ফোট যেগুলো আছে সবগুলো পড়লে, লজিকগুলো শিখলে এখান থেকে 2 নাম্বার, আর লিখে দিয়েছি এমসিকিউ লিখে দিয়েছি, কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে সব পড়িয়ে দিয়েছি, 2 পেয়ে যাবে। বচনের বিরোধিতা 2 নাম্বার এমসিকিউ 2 নাম্বার এসিকিউ আসবে, 2টা ছকের মাধ্যমে আসবে, এমসিকিউ লিখে দিয়েছি, কিভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে সব লিখে দিয়েছি, যেগুলো পড়লে 4 পেয়ে যাবে। অমাধ্যম অনুমান থেকে এসিকিউ আসবে 1 নাম্বারের, এটা লজিক থেকে আসবে, কি আসবে সব লিখে দিয়েছি। তারপর দেখো নিরপেক্ষ ন্যায় থেকে 2 নাম্বার এমসিকিউ আসবে, কি আসবে সব লিখে দিয়েছি, লজিকটা করে দিয়েছি, কিভাবে প্রশ্ন ঘুরে সব লিখে দিয়েছি। তো এইভাবে যে অধ্যায় থেকে এমসিকিউ এসিকিউ আছে এইভাবে 40, এগুলো সব আমি অধ্যায় ধরে ধরে লিখে, যেগুলো প্রশ্ন ঘুরিয়ে আসে সেগুলো করিয়ে দিয়েছি। মোট কথা মনে রাখবে, যেগুলো লজিকের চ্যাপ্টার সেগুলো প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, যেগুলো লজিকের চ্যাপ্টার নয় সেগুলো ঘুরিয়ে আসে না। যেমন যুক্তি অধ্যায়, তারপর যেমন ওই যে কারণ অধ্যায়, এই যে কারণ অধ্যায় আর মিলের পরীক্ষামূলক পদ্ধতি, হ্যাঁ, আর হচ্ছে এই যে আরোহ অনুমানের স্বরূপ, এই যে আরোহ অনুমানের স্বরূপ, কারণ এই যে 1 2 3টা, আর হচ্ছে যুক্তি, এই 4টা অধ্যায় থেকে যা যা এমসিকিউ লিখে দিয়েছি সেগুলো থেকে প্রশ্ন ঘুরে আসে, সেগুলো পুরো 100% একদম যা আছে ওগুলো দেখবে, ওগুলোই ক্লাস। আর তারপর বাকি যে চ্যাপ্টারগুলো আছে প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে যত রকম ভাবে এমসিকিউ ঘুরে আসতে সব ক্লাস করিয়ে দিয়েছি। ফুল টিউশন করো, 100% রেজাল্ট গ্যারান্টি। তো এটাই হলো আমার হচ্ছে টিউশনের চ্যানেল, এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয়, ঠিক আছে? তো 100% রেজাল্ট যদি পড়তে হয় তো যা যা করে দিয়েছি প্লিজ সব পড়ো। আর সাজেশনটা আমি বলে দিলাম কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা এক একটা অধ্যায়ের এক রকম সিস্টেম, ঠিক আছে? তো এই হলো তোমাদের 80 ফুল মার্কস হচ্ছে সাজেশন। তো প্লিজ সাবস্ক্রাইব করো, এখনো সময় আছে। ফুল টিউশনটা আজকে এই মুহূর্তে গিয়ে ফুল টিউশনটা ক্লাস করো। তোমাদের কাছে আমারই টিউশন একমাত্র সুযোগ আছে যে আজকেও তুমি নতুন করে গিয়ে ফুল টিউশনটা 2024-এ পড়ে নিতে পারো, অধ্যায় ধরে। প্লিজ পড়ো, 100% রেজাল্ট গ্যারান্টি। প্লিজ শেয়ার করবে বন্ধুকে যাদের টিউশন দরকার।